ড্রামার শুরুতেই ফিমেল লিড লিনাকে দেখানো হয় যে তার হাজবেন্ডের ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। ওর হাজবেন্ড এটা বুঝতে পেরে বলে, তোমার সাহস কি করে হয় আমাকে টাচ করার? আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, তুমি খুবই নির্লজ্জ হয়ে গেছো। লিনা বলে, তুমি আমাকে নির্লজ্জ কিভাবে বলতে পারো? আমরা ম্যারিড, আমাদের ভেতর এসব হওয়া স্বাভাবিক। শাও বলে, তুমি কি জানো না আমি তোমাকে কেন বিয়ে করেছি, আর 3 বছর ধরে কেনই বা তোমাকে টর্চার করছি? আসলে শাও মনে করে লিনার কারণেই ওর বাবা মায়ের মৃত্যু হয়েছে, আর সে ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্যই ওকে বিয়ে করেছে। এরপর লিনা শাওয়ের শার্টের বাটন খুলতে থাকে। শাও বলে, তুমি জানো আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, কিন্তু এরপরও তুমি আমার সাথে রোমান্টিক হতে চাইছো। ঠিক আছে, ডিভোর্স দেওয়ার আগে আমি তোমার এই ইচ্ছাটাও পূরণ করে দিচ্ছি। তো শাও প্রথমে ওকে অনেক কথা শোনায়, বাট এরপর সে ওর সাথে অনেক রোমান্টিক টাইম স্পেন্ড করে। নেক্সট মর্নিং শাও ঘুম থেকে উঠে লিনাকে কোথাও দেখতে পায় না, বাট ও ডিভোর্স পেপারটা ঠিকই দেখতে পায়, যেটাতে লিনা সাইন করে দিয়েছিল। এতে শাও অবাক হয়ে ভাবে, লিনা হঠাৎ আমাকে কেন ডিভোর্স দিল? আর ও যদি আমাকে ডিভোর্সই দিবে, তাহলে কেন গত রাতে আমার ক্লোজ হলো? দেন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে লিনা শাওয়ের অগোচরে একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছিল, যেটা শাও জানতো না। ডক্টর ওকে বলে, তোমার ছেলের বোন ম্যারোর প্রয়োজন। এই বোন ম্যারো কারোর সাথে ম্যাচ করছে না। যদি তুমি আরেকটি সন্তান জন্ম দাও, তাহলে হতেও পারে এদের দুজনের বোন ম্যারো ম্যাচ করবে। লিনা তখন প্ল্যান করে সে আরেকটি বেবির জন্ম দিবে, আর এ কারণেই ও ডিভোর্সের আগে শাওয়ের ক্লোজ হয়েছিল। তো এরপর 1 মাস পরের সিন দেখানো হয়, যেখানে লিনা ডক্টরকে বলে, আমি কি প্রেগনেন্ট? আসলে লিনার শরীর অনেক অসুস্থ ছিল, কিন্তু এরপরও ও বাচ্চাটিকে জন্ম দিতে চায়, কারণ সে ওর ছেলেকে বাঁচাতে চায়। তখন শাও লিনাকে ফলো করছিল, এবং ও দেখতে পায় লিনা ডক্টরের অনেক কাছাকাছি রয়েছে। ও তখন রেগে লিনাকে বাইরে নিয়ে আসে এবং বলে, তুমি ওই ডক্টরের জন্য আমাকে ডিভোর্স দিয়েছো, তাই না? তুমি আমার সাথে 3 বছর সংসার করেছো, কিন্তু আমাকে কখনো ভালোবাসোনি, বাট এই ডক্টরকে তো ঠিকই ভালোবেসেছো। লিনা বলে, তোমার সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নেই, তাই আমি কি করলাম এটা নিয়ে জেলাস না হয়ে নিজের বিষয় নিয়ে ভাবো। শাও বলে, জেলাস? আমি কেন জেলাস হব? বরং আমার তো আরো ভালো হয়েছে যে তুমি আমার পিছু ছেড়ে দিয়েছো আর অন্য কাউকে চুজ করে নিয়েছো। তখন হঠাৎ লিনার শরীর খারাপ হতে থাকে। শাও বলে, নাটক করা বন্ধ করো, আমি জানি তুমি আমার সিম্প্যাথি পাওয়ার জন্য এসব করছো। বাট লিনা তো তখন অজ্ঞান হয়ে যায়। দেন শাওকে হসপিটালে অ্যাডমিট করে। লিনা জ্ঞান ফিরলে সে ওর সামনে গুমি নামের একটা মেয়েকে দেখতে পায়। আসলে গুমি শাওয়ের প্রেমে পাগল ছিল, সে যে কোনো মূল্যে শাওকে নিজের করতে চায়। গুমি বলে, আমি জানি তুমি প্রেগনেন্ট, আর তোমার এই বাচ্চা আমার পথের কাঁটা হতে পারে। লিনা বলে, যদি আমি এই বাচ্চাটিকে জন্ম দেও, তবুও সে আমার পরিচয়ে বড় হবে, আমি কখনো শাওয়ের পরিচয় ওকে দিব না। গুমি বলে, আমি এত সহজে কিভাবে বিশ্বাস করব যে তুমি শাওকে ছেড়ে দিবে? গুমি তো আজকে ভেবেই এসেছিল সে লিনাকে মেরে ফেলবে, কিন্তু ও যখনই শাওকে দেখতে পায়, তখনই নিজেই নিজেকে হার্ট করে নেয় এবং বলতে থাকে, আমি শাওকে লাইক করি বলেই তুমি আমাকে এভাবে হার্ট করলে। শাও এসে গুমির কথাই বিশ্বাস করে। ও তাড়াতাড়ি ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় এবং লিনাকে বলে, তুমি এরকম নিষ্ঠুর কিভাবে হতে পারলে? তুমি কি জানো গুমি আমার জন্য কতটা ইম্পর্টেন্ট? ও তোমার মতো নয়, ও খুবই কাইন্ড হার্টেড, আর ও আমার অনেক খেয়াল রাখে। তখন ডক্টর এসে বলে, গুমির ব্লাডের প্রয়োজন। শাও বলে, তোমার আর গুমির ব্লাড তো সেম, আর তুমি যেহেতু ওকে হার্ট করেছো, তাই তোমাকে এখন ওকে ব্লাড দিতে হবে। লিনা বলে, আমি কিছু করিনি, তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? বাট শাও ওর কোনো কথা শোনে না, আর জোর করে ওর শরীর থেকে ব্লাড নেয়। এতে লিনার কন্ডিশন আরো খারাপ হয়ে যায়। তোর যখন জ্ঞান ফিরে, ও নিজেকে শাওয়ের বাসায় দেখতে পায়, আর সেখানে গুমিও উপস্থিত ছিল। গুমির শরীর একদম ঠিকঠাক ছিল, আসলে ওর কোনো অপারেশনই হয়নি। গুমি বলে, এখন তোমার কন্ডিশন আরো খারাপ হয়ে গেছে, মনে হয় না তুমি আর তোমার বাচ্চাকে বাঁচাতে পারবে। এটা শুনে লিনা ওকে একটা থাপ্পড় মারে। ও তখন শাওকে দেখে আবারও অ্যাক্টিং করতে থাকে এবং বলে, দেখো আমার শরীর এমনিতেই খারাপ, তার উপর আবার লিনা আমাকে বুলি করছে। শাও রেগে বলে, আমি তোমাকে বলেছি না তুমি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এরপরও তুমি ওকে কেন হার্ট করছো? লিনা বলে, আমাদের ডিভোর্স হয়ে গেছে, তুমি আমার পাওনা টাকা আমাকে দিয়ে দাও, আমি চলে যাব। শাও বলে, হ্যাঁ অবশ্যই,
তোমার আজকে যত টাকা লাগবে আমি তোমাকে তত টাকাই দিব। এই বলে সে অনেক টাকা নিয়ে এসে ওকে ইনসাল্ট করতে থাকে আর বলে, টাকার জন্যই তো তোমার বাবা মা আমার বাবা মাকে হত্যা করেছিল, আর আমি কিভাবে ভুলে যাই যে তুমি সেই পরিবারেরই সন্তান। তখন লিনাকে ওর মা ফোন করে। আসলে ওর যে আঙ্কেল ওদের কোম্পানিটা সামলাতো, তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। লিনা এতে কিছুই করতে পারে না। ও তখন ওর মমের কাছে আসে। ওর মম বলে, আমাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ, আর এসব কিছু শাও করেছে। আমি এটা ভেবে খুবই দুঃখী যে আমি কেন তোমাকে শাওর সাথে বিয়ে দিয়েছিলাম। আসলে শাও তোমাকে ডিজার্ভই করে না। এই বলে ওর মমের হার্ট অ্যাটাক হয়ে যায়। লিনা বুঝতে পারে সে এতদিন যাকে হাজবেন্ড মনে করে ভালোবেসে এসেছে, সে তার ভালোবাসার যোগ্যই নয়। এরপর লিনা ডক্টর জিনের কাছে এসে বলে, আমি আর এখানে থাকতে চাই না, তুমি আমাকে অনেক দূরে নিয়ে চলো। আসলে ডক্টর জিন লিনাকে অনেক লাইক করত। সে বলে, তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। তো লিনা যখন গাড়ি ড্রাইভ করছিল, তখন হঠাৎ ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আসলে এসব কিছু গুমিই করিয়েছিল। এর পরের সিনে জিন শাওয়ের কাছে লিনার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার নিয়ে আসে। শাও বলে, লিনার পিকচার এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন? জিন বলে, তুমি তো জানো চাইনিজ কালচারে যারা মারা যায় তাদের পিকচার এমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করে দেওয়া হয়। আর লিনা তোমার ওয়াইফ, তাই ও মরে যাওয়ার পর আমি ওর পিকচারটা তোমাকেই দিতে এসেছি। এটা শুনে তো শাও শকড হয়ে যায়। ও বলে, না, লিনা মরতে পারে না। জিন বলে, তোমার বিশ্বাস না হলে তুমি নিজেই ডকুমেন্ট চেক করে নাও। শাও দেখে লিনা মৃত্যুর আগে প্রেগনেন্ট ছিল। এতেও অনেক কষ্ট পায় আর বলে, লিনা এত বড় একটা বিষয় কিভাবে আমার থেকে লুকাতে পারে। জিন বলে, তুমি তো কখনো লিনাকে ভালোই বাসনি, তাহলে ও কিভাবে নিজের মনের কথা তোমাকে খুলে বলবে? আমার তো মনে হয় তোমার জীবনে ভালোবাসা আসাটাই উচিত নয়, কারণ তুমি ভালোবাসাকে সম্মান করতেই জানো না। এই বলে ও নিচে চলে আসে আর লিনাকে ফোন করে বলে, আমি যখন শাওকে তোমার মৃত্যুর কথা বললাম, তখন ওর মুখটা দেখার মতো হয়েছিল। আর শাও নোটিস করে জিন কারোর সাথে কথা বলছে। ওর ডাউট হতে থাকে যে হয়তো লিনা বেঁচে আছে। বাট লিনাকে ও কোথাও খুঁজে না পেয়ে অনেক আপসেট হয়ে পড়ে। তখন গুমি ওর সাথে দেখা করতে আসে এবং ওর ইমোশনের সুযোগ নিয়ে বলে, শাও প্লিজ আমাকে বিয়ে করে নাও, তুমি তো জানো আমি তোমার কত কেয়ার করি। বাট শাও বলে, তুমি এখান থেকে চলে যাও। তো গুমি বাইরে আসলে ওকে এক ব্যক্তি ফোন করে বলে, আমি তোমাকে বলেছিলাম তুমি শাও আর লিনার ডিভোর্স করানোর চেষ্টা করো, কিন্তু আমি তোমাকে বলিনি লিনাকে মেরে ফেলতে। এটা শুনে গুমি অনেক রেগে যায় আর ভাবতে থাকে, সবাই কেন এই লিনার এত কেয়ার করে। এরপর 5 বছর পরের সিন দেখানো হয়, যেখানে লিনার শারীরিক কন্ডিশন ঠিক হয়ে গেছে এবং সে ওর মেয়ে মাওকে নিয়ে দেশে ফিরে এসেছে। অন্যদিকে আজকে শাওয়ের সাথে গুমির এঙ্গেজমেন্ট পার্টি চলছিল। গুমি তো অনেক খুশি ছিল, কারণ সে অনেক কাঠখড় পোড়ানোর পর তার ড্রিম বয়কে মানাতে পেরেছে। তখন সেখানে এন্ট্রি নেয় লিনা। আসলে লিনা ওদের এঙ্গেজমেন্ট পার্টির 12টা বাজাতে এসেছিল। তো হঠাৎ স্ক্রিনে গুমি আর ওর এক্স বয়ফ্রেন্ডের পিকচার শো হতে থাকে। গুমি তো এটা দেখে অবাক হয়ে যায় আর শাওকে বলে, তুমি তো জানো এই ছেলেটা আমার এক্স, তার সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই। লিনা বলে, তুমি কতটা শেমলেস। গুমি তখন লিনাকে দেখে অবাক হয়ে যায়। ও নিজের চোখকে বিশ্বাসই করতে পারে না যে ও সত্যি লিনাকে দেখছে নাকি ভূত দেখছে। বাট শাও লিনাকে দেখে অনেক খুশি হয় আর বলতে থাকে, আমি জানতাম তুমি মরতে পারো না, থ্যাংক গড যে তুমি বেঁচে আছো। লিনা বলে, কাম অন মিস্টার শাও, আপনি যাকে ভাবছেন আমি সেই পার্সন নই, আর পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা একই রকম দেখতে হয়। তখন গুমি এসে বলে, শাও তুমি ভুল করছো, মেয়েটা ঠিকই বলেছে, সে লিনা নয়, কারণ লিনা তো মরে গেছে। লিনা বলে, কিন্তু মিস্টার শাও আপনি দেখুন, এই পৃথিবীতে এত মেয়ে থাকতে আপনি কেমন মেয়েকে বেছে নিয়েছেন? সে হয়তো তার এক্স বয়ফ্রেন্ডের মতোই আরো অনেক ছেলেকে পটিয়ে রেখেছে। এটা শুনে পার্টিতে উপস্থিত সবাই শাওয়ের ব্যাপারে উল্টাপাল্টা বলতে থাকে। তো লিনা ওদের পার্টি খারাপ করে দেওয়ার পর সেখান থেকে চলে যায়। এরপর শাওয়ের গ্র্যান্ডপা ওকে অনেক মারতে থাকে আর বলে, তুমি আর কতদিন তোমার এক্স ওয়াইফের পিছনে টাইম নষ্ট করবে? আমি তোমার বাচ্চার মুখ দেখতে চাই, তাই তুমি দেরি না করে গুমিকে বিয়ে করো। সে খুবই ভালো মেয়ে আর সে তোমার অনেক কেয়ার করে। বাট শাওয়ের তো এখন গুমির উপর অতটা ইন্টারেস্ট নেই। এরপর লিনাকে মাও বলে, মম আমার বাবা আমার সাথে কবে দেখা করতে আসবে? লিনা বলে, তোমার বাবা খুব শীঘ্রই তোমার কাছে চলে আসবে, কারণ তোমার বাবা তো সুপারম্যান।
তো এরপর শাও মাওকে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচায়। মাও তো তখন ওকে সুপারম্যানই ভেবে নেয়। মাও বলে, আপনি কি আমার বাবা? কারণ আমার মম বলেছে যে তোমাকে প্রোটেক্ট করবে সে একজন সুপারম্যান, আর আমার বাবাও তো একজন সুপারম্যান। তখন সেখানে লিনা এসে বলে, মাও তুমি ঠিক আছো তো? তো শাও এখানে লিনার স্টাইল দেখে অবাক হয়ে যায়। তখন সেও বিশ্বাস করতে বাধ্য হয় যে এটা হয়তো সত্যিই লিনা নয়, কারণ লিনার ভেতর এতটা কনফিডেন্স ছিল না। লিনা বলে, আমার বাচ্চাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। শাও বলে, আমি তোমার মতো দেখতে একজনকে চিনি। লিনা বলে, পৃথিবীতে এমন অনেক মানুষই আছে, তো তুমি আমার উপকার করেছো, তাই আমি তোমাকে ট্রিট দিতে চাই। তুমি চাইলে আমার বাসায় এসে আমার হাতের রান্না খেতে পারো। তো শাও এখানে লিনার ব্যাপারে জানার একটি সুযোগ পেয়ে যায়, তাই ও দেরি না করে লিনার সাথে ওর বাসায় চলে আসে। বাট মাও তো ওকে বাবা বলে ডাকতে থাকে। মাও বলে, তুমি এর আগে আমাকে আর মাম্মিকে ছেড়ে চলে গিয়েছিলে, তাই দ্বিতীয়বার যেন এমন ভুল করো না। শাও বলে, ঠিক আছে। তখন লিনাকে জিন ফোন করে। লিনা দেখতে পায় শাও আর মাও বিজি আছে, তাই ও জিনের সাথে দেখা করতে নিচে আসে। জিন ওকে কিছু ডকুমেন্ট দেয়। আসলে এগুলো গুমির ডকুমেন্ট ছিল। লিনা বলে, যখন আমি শাওয়ের ওয়াইফ ছিলাম তখন তো গুমি এতটা ধনী ছিল না, বাট ও এখন এতটা ধনী কিভাবে হলো? নিশ্চয় আমার আঙ্কেলের সাথে ওর কোনো কানেকশন আছে, কারণ আমার বাবা মারা যাওয়ার পর আমার আঙ্কেলই আমাদের কোম্পানিটা সামলাচ্ছে। জিন বলে, কিন্তু তুমি গুমির ব্যাপারে কিভাবে এভিডেন্স কালেক্ট করবে? লিনা বলে, সবকিছু একদিন ঠিকই সামনে চলে আসবে। এদিকে শাও জানার চেষ্টা করছিল যে লিনা সত্যি ওর এক্স ওয়াইফ কিনা, বাট লিনার ব্যাপারে ও তেমন কোনো ইনফরমেশন পায় না। এরপর শাও লিনাকে ওর অফিসে আসতে বলে, বাট লিনা সেখানে আসলে গুমি ওর উপর অনেক রেগে যায় আর বলে, তুমি এখানে কেন এসেছো? আমি জানি তুমি মিস্টার শাওয়ের পিছনে পড়েছো। তুমি কি জানো না সে আমার হবু হাজবেন্ড? লিনা বলে, তোমার মতো মেয়েরা কোনো কারণ ছাড়াই সিন ক্রিয়েট করে, যেটা আমি একদমই পছন্দ করি না। তখন সেখানে শাও আসলে গুমি আবারও ওর অ্যাক্টিং স্টার্ট করে দেয়। ও বলে, দেখো না, মিং দুদিন এসেই আমার পিছনে পড়ে গেছে, এমনকি সে আমাকে ধাক্কাও দিয়েছে। আসলে লিনা এখানে সবাইকে বলেছিল ওর নাম মিং। তখন সেখানে থাকা স্টাফরাও ভয়ে গুমির সাইড নিতে থাকে। লিনা বলে, আমি কিছু করিনি, আর তোমাদের বিশ্বাস না হলে আমি পুলিশকে ফোন করছি। পুলিশ এসে সিসিটিভি ক্যামেরা চেক করলেই সব প্রমাণ হয়ে যাবে। এটা শুনে গুমি ভয় পেয়ে বলে, তুমি এই ছোট বিষয়টাকে এত সিরিয়াস ভাবে কেন নিচ্ছ? আমরা সবাই এখানে কাজ করি, আর আমরা সবাই তো বন্ধুর মতো। তো এরপর শাও লিনাকে ওর কোম্পানিতে কাজ করার অফার দেয়। আসলে লিনা একজন ফেমাস জুয়েলারি ডিজাইনার ছিল। লিনা বলে, আমার এখানে কাজ করাটা সহজ হবে না, কারণ আপনার ফিয়ন্সি আমাকে একদমই পছন্দ করে না। শাও বলে, তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে আমি তোমাকে সব সিচুয়েশন থেকে রক্ষা করব। এটা শুনে লিনা মনে মনে বলে, তুমি আমাকে রক্ষা করবে? তুমি জানো না আমি কে? আমি তো তোমাকে ধ্বংস করতে এখানে এসেছি। শাও এখানে ওর সাথে ফ্ল্যাট করতে থাকে আর বলে, তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি কি আমার সাথে একদিন ট্রিপে যাবে? এরপর লিনা আর শাও বারে এসে ড্রিঙ্ক করতে থাকে। লিনা বলে, আপনি গুমি নামের ওই বেয়াদব মেয়েটাকে কেন বিয়ে করছেন? আপনার পছন্দ সত্যি অনেক খারাপ। শাও বলে, আসলে এটা অ্যারেঞ্জ ম্যারেজ, তাই আমি কাউকে কিছু এক্সপ্লেন করতে পারি না। তো লিনা অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। ও বলে, এ অবস্থায় বাসায় গেলে আমার বাচ্চারা কি ভাববে? তুমি প্লিজ আমাকে হোটেল রুমে রেখে আসো। তো শাওকে রুমে রেখে আসতে গেলে লিনা বলে, আমি তো এখানে একা থাকতে পারবো না, কারণ একা থাকতে আমার অনেক ভয় লাগে। শাও বলে, ঠিক আছে, আমি শাওয়ার নিয়ে আসছি। তো শাও চলে গেলে ওর ফোনে গুমির ফোন আসে। লিনা তো এতে অনেক খুশি হয়। ও তখনই ফোনটা রিসিভ করে বলে, শাও এখন আমার সাথে রয়েছে, আমাদের ভিতর অনেক কিছু হতে চলেছে। এটা শুনে গুমি অনেক রেগে যায়। ও তখনই গ্র্যান্ডপাকে ফোন করে বলে, শাও আমাকে চিট করছে। অন্যদিকে শাও রুমে এসে দেখে লিনা সেখানে নেই। তখন সেখানে গুমি ওর গ্র্যান্ডপাকে নিয়ে আসে। শাও বলে, তোমরা এখানে? গ্র্যান্ডপা বলে, গুমি আমাকে বলেছে তুমি নাকি অন্য কোনো মেয়ের সাথে রয়েছ, বাট ওরা সেখানে কোনো মেয়েকে দেখতে পায় না। গ্র্যান্ডপা তখন বলে, তুমি গুমির সাথে তাড়াতাড়ি বিয়ে করে নাও, কারণ এটাই আমার শেষ ইচ্ছা। শাও জানতো গুমি ওর ফোনে একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিয়েছে। শাও বলে, গুমি, তোমার সাথে এখনো আমার এঙ্গেজমেন্টই হয়নি, কিন্তু তুমি আমাকে ট্র্যাক করা শুরু করেছো। এটা আমার একদমই পছন্দ নয়। তো এটা শুনে গ্র্যান্ডপা বাইরে এসে গুমিকে বকতে থাকে।
এবং বলে তুমি শাওকে ট্র্যাক করে ঠিক করনি। শাও সবার আগে নিজের স্বাধীনতাকে বেশি ভালোবাসে। এরপর শাও লিনাকে ফোন করে। তখন মাও ওর থেকে ফোনটা নিয়ে শাওয়ের সাথে কথা বলতে থাকে। মাও বলে বাবা কাল আমাদের স্কুলে প্যারেন্টস মিটিং হবে, তুমি কিন্তু অবশ্যই সেখানে আসবে। নেক্সট ডে লিনা মাওকে স্কুলে নিয়ে আসে। তখন একটা ছেলে মাওকে পেরেশান করতে থাকে। সে বলে আজকে তো এখানে সবার বাবা মা এসেছে, কিন্তু তুমি তো আজকেও শুধুমাত্র তোমার মমকেই নিয়ে এসেছো, তোমার কি বাবা নেই? মা বলে আমার বাবা আছে এবং সে খুব শীঘ্রই এখানে চলে আসবে। কিন্তু এরপরও ছেলেটি ওকে ইনসাল্ট করতে থাকে। দেন ছেলেটির মম এসে লিনাকে বলে তুমি তো তোমার মেয়েকে একদমই শিক্ষা দাওনি। তুমি কি জানো আমার হাজবেন্ড এই স্কুলের ম্যানেজার, সে তোমার মেয়েকে স্কুল থেকে বেরও করে দিতে পারে। তখন সেখানে শাও আসলে মাও ওর কাছে ছুটে যায় এবং বলে বাবা এই ছেলেটা আমাকে ইনসাল্ট করেছে, এমনকি তার মমও আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। শাও বলে আপনি আমার মেয়েকে স্কুল থেকে বের করে দিতে চান? আপনার হাজবেন্ডের কি আমার ইনভেস্টের দরকার নেই? এই বলে ও মহিলার হাজবেন্ডকে চাকরিচ্যুত করে দেয়। আসলে শাও মাওকে নিজের মেয়ের মতোই ভাবতে শুরু করেছে, এজন্য সে ওর অপমান সহ্য করতে পারে না। তো শাও লিনাকে বলে তুমি চাইলে আমার বাসায় এসে থাকতে পারো, এতে অফিসে যাওয়া আসা তোমার সুবিধা হবে। লিনা বলে এর কোনো প্রয়োজন নেই। এরপর লিনা শাওয়ের কোম্পানিতে জয়েন করতে আসে, কিন্তু ম্যানেজার বলে আপনি এই কোম্পানির জন্য কোয়ালিফাইড নন, তাই সরি আমরা আপনাকে জবটা দিতে পারছি না। লিনা বলে আমার তো প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, সে তো আমাকে এমন কিছু বলেনি। ম্যানেজার বলে আপনার জায়গায় অন্য কাউকে জব দেওয়া হয়ে গেছে। তখন সেখানে ঘুমে এসে বলে আজ থেকে আমি এই ডিজাইনার ডিপার্টমেন্টের টিম লিডার। লিনা বলে ও আচ্ছা, তাহলে তুমি ম্যানেজারের সাথে কানেকশনের মাধ্যমে এই জবটা পেয়েছ, কিন্তু প্রেসিডেন্ট তো আমার ইন্টারভিউ নিয়েছিল। তো ম্যানেজার আপনি তাকে কি জবাব দিবেন? তখন সেখানে শাও এসে বলে ম্যানেজার আপনি এটা কিভাবে করতে পারেন, আমি অলরেডি এই পজিশনের জন্য লিনাকে সিলেক্ট করেছি। গুমি বলে আমিও তো ডিজাইনারের কোর্স করেছি, আর তুমি আমার হবু হাজবেন্ড, তাই তোমার সবার মতো আমাকেও সমান অধিকার দেওয়া উচিত। লিনা বলে ঠিক আছে, আমরা শাওয়ের মেন ক্লায়েন্টের জন্য ডিজাইন তৈরি করব। ক্লায়েন্ট যার ডিজাইন পছন্দ করবে সেইভাবে টিম লিডার। আর এটা শুনে তো গুমি এখানে কিছুই বলতে পারে না, ওকে তখন বাধ্য হয়ে রাজি হতে হয়। এরপর শাওয়ের ক্লায়েন্ট বলে তোমাদেরকে একটা ট্র্যাডিশনাল নেকলেস ডিজাইন করতে হবে। তো গুমি এটা শুনে ল্যাপটপ নিয়ে বসে যায়, কিন্তু লিনা কাগজ কলমে ডিজাইনটা আঁকতে থাকে, যেটা দেখে গুমি ওকে ইনসাল্ট করে কথা বলে। তো গুমি খুবই ফ্যাশনেবল একটা নেকলেস ডিজাইন করে, বাট লিনার ডিজাইনটা একদম পারফেক্ট হয়েছিল, এজন্য শাও ওকে অ্যাজ এ টিম লিডার হিসেবে চুজ করে। এতে লিনা তো অনেক খুশি হয়। ও তখন জিমকে ফোন করে বলে আমি শাওয়ের কোম্পানিতে প্রবেশ করতে পেরেছি, আর কিছুদিন পর ওর বাড়িতেও প্রবেশ করব। দেন শাও এসে বলে চলো আমি তোমাকে লিফট দিয়ে দেই। এরপর ওরা একসাথে মাওকে স্কুল থেকে পিক করতে আসে, বাট টিচার বলে মাওকে তো অলরেডি কেউ পিক করে নিয়ে গেছে। এটা শুনে লিনা খুবই চিন্তিত হয়ে পড়ে। তখন এক ব্যক্তি ওকে ফোন করে বলে তুমি যদি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে এই লোকেশনে চলে এসো। এটা শোনা মাত্রই লিনা তাড়াতাড়ি শাওকে নিয়ে ওই লোকেশনে চলে আসে। শাও বলে আমি ভেতরে যাব না, তুমি একাই যাও, এটাই বেশি সেফ হবে। তো লিনা ভেতরে আসলে গুন্ডাগুলো বলে 5 লাখ টাকা না দিলে আমরা তোমার মেয়েকে ছাড়বো না। লিনা বলে তোমরা আমাকে এটা আগে বললেই পারতে, তাহলে আমি 5 লাখ টাকা নিয়ে এখানে আসতাম। তো যখন টাকা নেওয়ার জন্য আবারও বাসে যাচ্ছিল, তখন শাও এসে মাওকে প্রোটেক্ট করে এবং গুন্ডাদেরকে অনেক মারতে থাকে। বাটের মাঝখানে শাও নিচেও অনেক আহত হয়ে যায়। তো লিনা ওকে তাড়াতাড়ি হসপিটালে অ্যাডমিট করে। লিনা ভাবতে থাকে প্রথমে তো তুমি আমাকে একদমই ভালোবাসতে না, কিন্তু এখন আমার আর আমার মেয়ের কত খেয়াল রাখছো। তখন সেখানে জিন এসে বলে তুমি কি শাওয়ের নাইট কেয়ারটেকার হয়েছ? লিনা বলে আসলে তেমন কিছু নয়, ও আমাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে, আর আমার মনে হচ্ছে এসব কিছু গুমিই করেছে। তো এরপর শাওয়ের জ্ঞান ফিরলেও বলে মাও কেমন আছে? লিনা বলে ও ঠিক আছে। এরপর লিনা মাওকে সাথে নিয়ে বাসায় যাচ্ছিল। মাও বলে মম আমরা কেন বাবার বাসায় থাকি না? তখন সেখানে শাওয়ের অ্যাসিস্ট্যান্ট এসে বলে বস আপনাদের তার বাসায় যেতে বলেছে। তো অ্যাসিস্ট্যান্ট ওদেরকে বাসায় নিয়ে আসে, বাট সেখানে গুমিও উপস্থিত ছিল। গুমি বলে তুমি কতটা নির্লজ্জ, তুমি এভাবে শাওয়ের বাসায় থাকতে চলে এসেছো? লিনা বলে হ্যাঁ, এখন থেকে আমি এখানেই থাকবো, আর তোমাকে এখান থেকে চলে যেতে হবে। এটা শুনে গুমি নিজের কথা ঘুরিয়ে নেয়
আর বলে আমি তো এমনি মজা করছিলাম, আমরা দুজন তো বোনের মতো, তোমার সাথে থাকতে আমার কোনো প্রবলেম নেই। আসলে গুমির এক্স বয়ফ্রেন্ডের শাওয়ের কিছু ফাইলের প্রয়োজন ছিল, তাই ও সেগুলো কালেক্ট করার জন্যই শাওয়ের বাসায় এসেছে। এরপর গুমি অফিসে গিয়ে শাওয়ের কিছু ফাইলের পিকচার তুলতে থাকে, যেটা দেখে লিনা ভিডিও করে রাখে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম আপনি এখানে কি করছেন? লিনা বলে, আমি তো চারপাশটা এমনি ঘুরে দেখছিলাম। এরপর গুমি শাওয়ের জন্য নিজের হাতে খাবার বানিয়ে নিয়ে আসে এবং বলে, আমি তোমাদের জন্য অনেক সুস্বাদু খাবার বানিয়েছি, প্লিজ তোমরা এগুলো এনজয় করো। লিনা বলে, আমি এরকম আনহেলদি খাবার খাই না, তুমি তো খাবারগুলোকে একদম তেলে ডুবিয়ে রান্না করেছো। গুমি বলে, আমি এগুলো অনেক যত্নে শাওয়ের জন্য রান্না করেছি, আর তুমি না খেতে চাইলে তোমার মেয়েকে খাওয়াতে পারো। লিনা বলে, তাই নাকি? তাহলে তুমি যার জন্য যত্ন করে রান্না করেছো তাকেই যত্ন করে খাওয়াও, আর আমার মেয়েও এরকম খাবার পছন্দ করে না। এরপর গুমি লিনার জন্য হেলদি খাবার নিয়ে আসে এবং বলে, তুমি কি জানো সাও কেন তোমার এত কেয়ার করে? কারণ তুমি ওর এক্স ওয়াইফের মতো দেখতে। লিনা বলে, তাই নাকি? কারো সাবস্টিটিউট হয়ে কোনো মানুষকে জাজ করতে আমার অনেক ভালো লাগে। গুমি বলে, সাওকে তুমি যেমন ভাবছো ও একদমই তেমন নয়, ও কিন্তু অনেক ডেঞ্জারাস। লিনা বলে, আসলে আমার ডেঞ্জারাস টাইপের ছেলেদের অনেক ভালো লাগে। আসলে গুমি চাইছিল লিনাকে ভয় দেখাতে, যাতে ও ইচ্ছে করে শাওয়ের বাসা ছেড়ে চলে যায়, কিন্তু ওর প্ল্যানটা এখানে ফেল হয়ে যায়। তখন সেখানে শাওকে আসতে দেখে ও আবারও পড়ে যাওয়ার অ্যাক্টিং করতে থাকে। লিনা বলে, আমি কিছু করিনি, সে নিজেই পড়ে গেছে। তখন লিনার কেয়ারটেকারও এসে বলে, হ্যাঁ মিস লিনা কিছুই করেননি। গুমি বলে, এরা মিথ্যা বলছে, তুমি আমাকে বিশ্বাস করো। বাট শাও তো ওর কোনো কথা বিশ্বাস করে না। তো শাও চলে গেলে লিনা বলে, তুমি কি সত্যি আমার পজিশন বুঝতে পেরেছো? এখন তো আমি মিস শাও হব, আর তুমি কিছুই করতে পারবে না। এটা শুনে গুমি অনেক রেগে যায়। ও ভাবে এবার তো আমাকে কিছু করতেই হবে। গুমি তখন গ্র্যান্ডপাকে ফোন করে এসব কথা বলে দেয়। রাতে লিনা মাওকে স্টোরি শোনাচ্ছিল। মাও বলে, আমি বাবার সাথে থাকতে চাই। লিনা বলে, সে অনেক বিজি থাকে, তুমি কেন এটা বোঝার চেষ্টা করো না? তখন সেখানে শাও এসে বলে, আমার বাচ্চা কি বলছে? মাও বলে, বাবা তুমি আজকে এই রুমেই থেকে যাও। লিনা ভাবে শাও হয়তো ওকে মানা করে দিবে, কিন্তু শাও বলে, ঠিক আছে, আমার বাচ্চা কোনো আবদার করবে আর আমি সেটা পূরণ করব না, এটা হতেই পারে না। আর ওদেরকে এখানে একসাথে একটা হ্যাপি ফ্যামিলির মতো দেখাচ্ছিল। লিনা ঘুমিয়ে পড়লে শাও বলতে থাকে, তুমি একদম আমার এক্স ওয়াইফের মতো দেখতে। আমি কখনো এটা ভাবতে পারি না যে লিনা মারা গেছে। তবে এমনও হতে পারে যে তুমিই লিনা, আর হয়তো তোমার মেমোরি হারিয়ে গেছে। আর এসব কথা লিনাও শুনতে পায়, কারণ ও তখনও ঘুমায়নি। নেক্সট ডে গ্র্যান্ডপা এসে ওদের তিনজনকে দেখে অনেক রেগে যায় এবং বলে, আমি তোমাকে গুমির সাথে এঙ্গেজমেন্ট করতে বলেছিলাম, কিন্তু তুমি তোমার মিস্ট্রেসকে এখানে এনে রেখেছ। শাও বলে, সে আমার কোম্পানির গুরুত্বপূর্ণ একজন স্টাফ, তার অফিসে যাওয়া আসার সুবিধা হবে তাই আমি তাকে এখানে রেখেছি। আর এটা আমার বাড়ি, তাই আমি ডিসাইড করব কে এখানে থাকবে। গ্র্যান্ডপা বলে, আমি তোমাকে সবকিছু দিয়ে দিয়েছি বলে এই নয় যে তুমি যা ইচ্ছে তাই করবে। তুমি এখনই বাইরে গিয়ে নীল ডাউন হও। শাও এখানে লিনা আর ওর বাচ্চার জন্য নীল ডাউন হতেও রাজি হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট গ্র্যান্ডপাকে অনেক বোঝানোর ট্রাই করে, কিন্তু গ্র্যান্ডপা ওর কোনো কথাই শোনে না। গ্র্যান্ডপা শাওকে হিট করতে যাচ্ছিল, তখনই সেখানে লিনা চলে আসে। এতে গ্র্যান্ডপা ওকে কিছুই বলে না। নেক্সট ডে গ্র্যান্ডপা মাওকে অফিসে ডেকে পাঠায়। লিনার তো এতে অনেক ভয় হচ্ছিল যে গ্র্যান্ডপা না জেনে মাওয়ের সামনে সিন ক্রিয়েট করা শুরু করে দেয়, কিন্তু সে মাওয়ের সাথে অনেক ভালোভাবে কথা বলতে থাকে। মা বলে, আপনি অনেক ভালো, আপনি কি আমাকে 1000 ট্রফি দিতে পারবেন? গ্র্যান্ডপা বলে, কেন নয়, আমি তো তোমাকে এজন্য এখানে রেখেছি। গ্র্যান্ডপা তখন লিনাকে বলে, তুমি এখন যাও, আমি মাওয়ের সাথে একাকী টাইম স্পেন্ড করতে চাই। তো গ্র্যান্ডপা মাওয়ের সাথে কথা বলার সময় ওর একটা হেয়ার স্যাম্পল নিয়ে নেয়। এরপর লিনা ওকে বলে, গ্র্যান্ডপা তোমার সাথে খারাপ ব্যবহার করেনি তো? তো মাও বলে, তুমি একটু বেশিই ভাবছো, সে অনেক ভালো মানুষ। এরপর গুমি লিনাকে বলে, তুমি আমার পাওয়ার সম্বন্ধে জানো না, যে আমি কি করতে পারি, তাই এটাই ভালো হবে তুমি এখান থেকে চলে যাও। লিনা বলে, তোমার তো কোনো ক্ষমতা নেই, তুমি তো এটাই জানো যে মানুষের ইমোশনকে ব্যবহার করে কিভাবে নিজের স্বার্থ হাসিল করতে হয়। ভূমি বলে, তুমি আমাকে আটকাতে পারবে না, গ্র্যান্ডপা আমার সাইডে রয়েছে, তাই শাওয়ের ওয়াইফ আমিই হব। তুমি কি জানো শাওয়ের টাকা আর কোম্পানি আমার কত ভালো লাগে? তখন সেখানে গ্র্যান্ডপা চলে আসে। আসলে গ্র্যান্ডপা এতক্ষণ এসব দাঁড়িয়ে শুনছিল।
আর লিনা এটা বুঝতে পেরেও ওকে বলেনি। এর পরের সিনে সব লিনার সাথে ফ্ল্যাট করছিল। লিনা বলে, তুমি আমার প্রেমে পড়ে যাওনি তো? কারণ আজকাল তুমি আমার অনেক বেশি কেয়ার করছো। শাও বলে, কেন তুমি চাও না আমি তোমার প্রেমে পড়ি? এতে লিনা কোনো অ্যান্সার দেয় না। এরপর শাও যখন অফিসে যাচ্ছিল তখন কিছু লোক ওর উপর অ্যাটাক করে। দেন ঘুমিয়ে এসে ওকে বাঁচায়। শাও তখন ওকে হসপিটালে নিয়ে যায় এবং বলে, তোমার আমার জন্য এত কিছু করার কি দরকার ছিল? রুমি বলে, আমি তোমার জন্য করব না তো কার জন্য করব? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন লিনা এসে বলে, বাহ, তুমি তো দেখছি ভালোই অ্যাক্টিং করতে পারো। শাও বলে, তুমি এসব কি বলছো? ও আমার জীবন বাঁচিয়েছে। লিনা বলে, তুমি এখনো বোকাই রয়ে গেলে। তুমি কেন এটা ভাবছো না যে সেখানে গুমি ছাড়া আর অন্য কেউ তোমাকে কেন বাঁচাতে আসলো না? আসলে গুমি তো ওই গুন্ডাগুলোকে হায়ার করেছিল। শাও বলে, না, সে সত্যি আমার জীবন বাঁচিয়েছে। এতে লিনা রেগে বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই ভাবো, আমি চললাম। ভূমি বলে, দেখেছো সিস্টার মিং কতটা রাগী? তুমি ওর পিছনে না ঘুরে আমাকে কেন বিয়ে করছো না? আর এটা শুনে শাও অনেক বিরক্ত হয়, কারণ ও যখনই গুমির কাছে আসে তখনই গুমি ওকে এই একই কথা বলে। এদিকে লিনা যখন বাসায় যাচ্ছিল তখন ওর সাথে জিনের দেখা হয়। জিন বলে, তুমি শাওর বাসায় থাকতে শুরু করেছো, তুমি কি আবার ওর প্রেমে পড়ে গেছো? লিনা বলে, এমন কিছু নয়, আমি তো প্রতিশোধ নেওয়ার জন্যই ওর বাসায় গিয়েছি। জিন বলে, মনের ভিতর কারো প্রতি এতটা ভালোবাসা নিয়ে প্রতিশোধ নেওয়া যায় না, তাই তুমি আবারও বিদেশে চলে যাও। তখন শাও ওদেরকে একসাথে দেখতে পায়। এতেও জেলাস হয়ে বলে, তুমি মিংয়ের থেকে দূরে থাকো। জিন বলে, তুমি কি ওর বয়ফ্রেন্ড নাকি? তুমি আমাকে এমন কথা কিভাবে বলতে পারো? এখানে ওদের ভিতর অনেক ঝগড়া হয় আর লিনা জিনের কেয়ার করতে থাকে, যেটা দেখে শাও একদমই সহ্য করতে পারে না। ও তখন লিনাকে নিয়ে বাসায় আসে এবং বলে, আমি তোমাকে লাইক করি, তাই তুমি কখনো অন্য ছেলের কোলজ হতে পারবে না। রিনা বলে, বাহ, তুমি এতদিন গুমির পিছনে ঘুরতে আর এখন বলছো তুমি আমাকে লাইক করো? আমি তোমার কোনো পার্সোনাল প্রপার্টি নই যে তুমি আমার উপর অর্ডার চালাবে। তখন মাও এসে বলে, মম ড্যাড, তোমরা কি ঝগড়া করছো? রিনা বলে, না, আমরা একদম ঝগড়া করছি না। এরপর শাও গুমির এক্স বয়ফ্রেন্ডের ব্যাপারে ইনভেস্টিগেশন করে এবং জানতে পারে মাওকে যে কিডন্যাপ করেছিল সে আসলে গুমির এক্স বয়ফ্রেন্ডই ছিল। এরপর লিনার কাছে একটা মেয়ে এসে বলে, তুমি কেন আমার ডিজাইন চুরি করেছ? তখনই সেখানে অনেকগুলো রিপোর্টার চলে আসে। আসলে এসব কিছু গুমিই করেছিল। রিপোর্টাররা এসে লিনার ডিজাইনের ব্যাপারে কথা না বলে ওর পার্সোনাল বিষয়ে কথা বলতে থাকে এবং বলে, আপনি শাওয়ের বাসায় কেন থাকেন? কারণ গুমির সাথে তো শাওয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। তখন সেখানে জিন এসে লিনাকে প্রোটেক্ট করে এবং বলে, লিনা আমার ফিয়ন্সি আর আমরা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছি। জিন এখানে লিনার দিকে কাউকে আঙুল তুলে কথা বলতে দেয় না। আর এসব দেখে তো গুমির অনেক রাগ হচ্ছিল। এরপর জিন বলে, শাওর উপর তুমি প্রতিশোধ নিতে পারবে না, তাই তোমার বিদেশে চলে যাওয়া উচিত। লিনা বলে, হ্যাঁ, আমি শীঘ্রই বিদেশে চলে যাব। তখন এসব কথা শাও শুনে ফেলে এবং বলে, এর মানে তুমি আমার এক্স ওয়াইফ লিনা? তুমি 5 বছর ধরে কোথায় ছিলে? আর তুমি দেশে এসে কেন তোমার পরিচয় আমাকে দাওনি? জিন বলে, সে কেন তোমাকে নিজের পরিচয় দিবে? লিনা তোমার থেকে দূরে থাকতে চায়, কারণ ওর এত বড় একটা ডিজিজ ছিল, কিন্তু তুমি কখনো ওর কেয়ার করনি। শাও জানতে পারে মাও আসলে ওর বাচ্চা। এতেও খুবই ইমোশনাল হয়ে পড়ে। লিনা বলে, ও তোমার বাচ্চা নয়, তুমি কি কখনো ওর খেয়াল রেখেছো? তুমি তো শুধু আমাকে কষ্ট দিয়েছ। এই বলেও অজ্ঞান হয়ে যায়। তো লিনার জ্ঞান ফেরার পর শাওকে মানানোর ট্রাই করে, কিন্তু লিনা ওর কোনো কথা শুনতে চায় না। শাও বলে, গুমি তোমার রেপুটেশন খারাপ করার চেষ্টা করেছে, তাই এর জবাব ওকে দিতে হবে। এরপর শাও গুমির বয়ফ্রেন্ডের সাথে ফেস টু ফেস কথা বলে। গুমির বয়ফ্রেন্ড বলে, এতে আমার কোনো দোষ নেই। গুমি চায় আপনার কোম্পানি যেন খুব শীঘ্রই ব্যাংক্রাফট হয়ে যায়, আর এজন্যই সে আমাকে হায়ার করেছে। এটা শুনে শাও অনেক রেগে যায়। ও তখনই গুমির সাথে দেখা করে। গুমি বলে, বেবি, তুমি আমার সাথে কবে এঙ্গেজমেন্ট করছো? শাও বলে, তুমি কার সাথে এঙ্গেজমেন্ট করবে? তোমার ওই ভাড়া করা বয়ফ্রেন্ডের সাথে, যার সাথে মিলে তুমি আমার কোম্পানিটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলে? এটা শুনে তো রুমি অবাক হয়ে যায়। ও বলে, তুমি এসব কিভাবে জানলে? শাও তখন ওকে একটা থাপ্পড় মারে। শাও বলে, আমি তোমার কথা শুনে লিনার উপর অত্যাচার করে ভুল করেছি। আসলে শাও এখন জেনে গেছে লিনার বাবা মায়ের কারণে ওর বাবা মায়ের মৃত্যু হয়নি। এরপর গ্র্যান্ডপা শাওকে মাওয়ের ডিএনএ রিপোর্ট দেয় এবং বলে, তুমি কতটা বোকা যে তুমি মাওয়ের এত কাছে থেকেও বুঝতে পারোনি যে ও তোমার মেয়ে।
শাও তখন বলে, তাড়াতাড়ি গাড়ি বের করো, আমি লিনার কাছে যেতে চাই। তখন অ্যাসিস্ট্যান্ট এসে বলে, কিন্তু লিনা তো বিদেশে চলে যাচ্ছে। তো চলে যাওয়ার সময় মাও বলে, আমি বিদেশে যেতে চাই না, আমি বাবার কাছে থাকতে চাই। তখন সেখানে শাও এসে বলে, তোমাকে কোথাও যেতে হবে না, আমিও তোমার সাথে থাকতে চাই। তো শাও তখন লিনাকে প্রপোজ করে আর ওর করা সকল অপরাধের জন্য ক্ষমা চাই। মাও বলে, প্লিজ মম, তুমি বাবাকে ক্ষমা করে দাও আর তার সাথে বিয়ে করে নাও। এটা শুনে লিনাও তাকে ক্ষমা করে দেয় আর ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর লিনা ওর ছেলে জাওয়ের সাথে শাওয়ের দেখা করায়। শাও নিজের ছেলে এবং মেয়েকে ফিরে পেয়ে অনেক খুশি হয়। আর এই হ্যাপি সিনের মাধ্যমে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো আল্লাহ হাফিজ।